বাংলাদেশ কিন্তু এখন একটা নজিরবিহীন অর্থনৈতিক ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে দেখুন আন্তর্জাতিক সংঘাত, আর অন্যদিকে দেশের ভেতরের রাজনৈতিক পট পরিবর্তন। এই দুয়ের চাপে দেশের ভবিষ্যৎ পথ চলা কিন্তু একদম নতুন একটা দিকে মন নিচ্ছে। তো একজন অর্থনীতিবিদের দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, তাদের জন্য এই জটিল পরিস্থিতিটা বোঝা এবং এর ভেতর থেকে সুযোগ খুঁজে বের করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকটটা ভালোভাবে বুঝতে হলে চলুন আমরা 5টা মূল বিষয় একটু খতিয়ে দেখি। প্রথমে আমরা দেখব দুটো বড় আঘাত কিভাবে এই পরিস্থিতিটা তৈরি করল। এরপর জ্বালানি আর সাপ্লাই চেনের উপরের কী প্রভাব পড়ল তা নিয়ে কথা বলবো। তারপর আমরা জানব কেন ওই 13.5 বিলিয়ন ডলারের প্রশ্নটা অর্থনীতির জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আর সবশেষে বাংলাদেশ কিভাবে নতুন অংশীদার খুঁজে এই পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করছে সেটাও দেখব। যে কোনো অর্থনৈতিক সংকটের পেছনে কিন্তু একটা না একটা কারণ থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এই কারণটা হলো দুটো বড় এবং আপাতদৃষ্টিতে অসম্বন্ধিত ঘটনা। কিন্তু এই দুটো ঘটনাই একসাথে মিলে একটা নতুন আর অনিশ্চিত বাস্তবতা তৈরি করে দিয়েছে। একবার ভাবুন তো, হাজার হাজার মাইল দূরের একটা যুদ্ধ আর দেশের ভেতরের রাজনৈতিক পরিবর্তন, এই দুটো বিষয় কিভাবে মিলেমিশে একটা দেশের অর্থনীতির জন্য এমন ভয়ঙ্কর একটা সংকট তৈরি করতে পারে। এটাই কিন্তু এখন বাংলাদেশের ব্যবসায় আর অর্থনীতিবিদদের জন্য সবচেয়ে বড় ভাবনার বিষয়। দেখুন, সংকটটা দানা বাঁধতে শুরু করে 2024 সালের আগস্টে, যখন দেশের রাজনীতিতে একটা বড়সড় পরিবর্তন আসে। এর ঠিক কয়েক মাস পরেই 2025 সালের জুনে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়, যার আঁচ এসে লাগে বিশ্ব অর্থনীতিতে। আর ডিসেম্বরের মধ্যে এই দুই ঘটনার সম্মিলিত প্রভাব এতটাই স্পষ্ট হয়ে ওঠে যে তা নিয়ে একটা সংসদীয় প্রতিবেদন পর্যন্ত তৈরি করতে হয়। এই কথাটা কিন্তু শুধু একটা রাজনৈতিক মন্তব্য না, এটা একটা বড় অর্থনৈতিক সতর্কবার্তাও বটে। যখন ভারতের মতো একটা প্রধান বাণিজ্যিক পার্টনার কোনো পরিস্থিতিকে ৭১-এর পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখে, তখন বুঝতে হবে এর সরাসরি প্রভাব বাণিজ্য, বিনিয়োগ আর আঞ্চলিক স্থিতিশীলতার উপর পড়তে বাধ্য। এই যে ভূ রাজনৈতিক উত্তেজনা, এর প্রথম আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে একটা দেশের অর্থনীতির লাইফলাইনে, মানে জ্বালানির ওপর। বাংলাদেশের মতো দেশ, যেটা প্রায় পুরোপুরি আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীল, তাদের জন্য এই সংকটটা রীতিমতো অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়। ভাবুন, যখন কোনো দেশের জ্বালানির ৯০% আসে একটা নির্দিষ্ট সংঘাতপূর্ণ অঞ্চল থেকে, তখন তার অর্থনীতিটা কতটা ভঙ্গুর একটা ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। উপসাগরীয় অঞ্চলের সামান্যতম অস্থিরতাও কিন্তু বাংলাদেশে শিল্প উৎপাদন থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহ পর্যন্ত সবকিছু থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। $৮২, এই সংখ্যাটা কিন্তু শুধু তেলের দাম না। এর মানে হলো কারখানার উৎপাদন খরচ বেড়ে যাওয়া, পণ্যের পরিবহন খরচ আকাশছোঁয়া হয়ে যাওয়া, আর শেষমেশ সাধারণ মানুষের উপর মুদ্রাস্ফীতির বোঝা চেপে বসা। প্রতিটা ডলার বাড়ার মানে হলো অর্থনীতির প্রত্যেকটা স্তরের চাপ আরও বেড়ে যাওয়া। আসল ভয়টা কিন্তু শুধু দাম নিয়ে না, ভয়টা হলো সরবরাহ পথটা যদি বন্ধ হয়ে যায়। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব বাণিজ্যের প্রধান একটা ধমনী। যদি এই পথে তেল আসা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু টাকা দিয়েও তেল পাওয়া যাবে না, আর সেটাই যে কোনো অর্থনীতির জন্য সবচেয়ে ভয়ের পরিস্থিতি। জ্বালানি সংকট তো শুধু কারখানাতেই আঘাত হানে না, এটা বিশ্বজুড়ে পণ্য চলাচলের পথগুলোকেও প্রায় অচল করে দেয়। চলুন এবার দেখি কিভাবে এই সংকট বাংলাদেশের সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থাটাকে ভেঙে দিচ্ছে। চট্টগ্রামের বন্দরের এই ছবিটাই কিন্তু পুরো সংকটের আসল চেহারাটা দেখিয়ে দিচ্ছে। বিশ্ব রাজনীতির ঢেউ যখন এখানে এসে আছড়ে পড়ে, তখন হাজার হাজার কন্টেনার, কোটি কোটি টাকার রপ্তানি পণ্য আর লক্ষ লক্ষ মানুষের জীবিকা সবই আটকে যায়। এর প্রভাবগুলো কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একদিকে যেমন তৈরি পোশাক শিল্পের মতো বড় খাতের রপ্তানি আটকে যাচ্ছে, অন্যদিকে পাম তেলের মতো জরুরি আমদানি পণ্যের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের ওপরও চাপ বাড়ছে। পোশাক শিল্পের মতো এত গুরুত্বপূর্ণ একটা খাতের নেতার কথায় যে গভীর অনিশ্চয়তা ফুটে উঠেছে, তা খেয়াল করুন। যখন তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, এর মানে হল ব্যবসায়ীরা এমন একটা সংকটের মুখে পড়েছেন যা তাদের নিয়ন্ত্রণের বাইরে। সংকটটা কিন্তু শুধু পণ্যের সাপ্লাই চেইনে আটকে নেই। এই সংঘাত আরেকটা খুব গুরুত্বপূর্ণ অর্থপ্রবাহকেও হুমকির মুখে ফেলে দিয়েছে, আর সেটা হলো বিদেশে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিকের পাঠানো টাকা বা রেমিটেন্স। 4.5 মিলিয়ন, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হলো 4.5 মিলিয়ন পরিবারের অর্থনৈতিক লাইফলাইন, যা সরাসরি মধ্যপ্রাচ্যের চাকরির বাজারের সাথে জুড়ে আছে। তার মানে ওই অঞ্চলের যে কোনো সংকট মানেই হলো বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে সরাসরি একটা বড় আঘাত। আচ্ছা, 13.5 বিলিয়ন ডলার, এই টাকাটা দেশের অর্থনীতির জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
এই অর্থটা দেশের ভেতরের চাহিদা মেটায়, গ্রামীণ উন্নয়নে সাহায্য করে আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে একটা বড় ভূমিকা রাখে। এই প্রবাহে একটু সমস্যা হলেই তার ধাক্কা পুরো অর্থনীতি টের পায়। এই টেবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হল ভবিষ্যতের অনুমানটা। প্রায় ৩ থেকে ৪ বিলিয়ন ডলারের যে সম্ভাব্য পতন দেখা যাচ্ছে, এটা শুধু সংখ্যা না। এর মানে হল প্রবাসী কর্মীদের চাকরির নিরাপত্তা আর তাদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে একটা গভীর উদ্বেগ। তো এই সব ধাক্কার মুখে বাংলাদেশ কি করছে? এখন আমরা সেই কৌশলগত দিকটা দেখব, কিভাবে আঞ্চলিক অংশীদারদের দিকে ঝুঁকে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ তার জ্বালানি খাতকে ঝুঁকিমুক্ত করতে খুব সক্রিয়ভাবে কাজ করছে। তারা তাদের নিকটতম প্রতিবেশী যেমন ভারত ও চীনের সাথে সম্পর্ক আরও জোরদার করছে, যাতে জ্বালানি সরবরাহটা স্থিতিশীল থাকে। জ্বালানি আমদানির পাশাপাশি আরেকটা যুগান্তকারী পদক্ষেপ হল বাণিজ্যের মুদ্রা পরিবর্তন করে ফেলা। এর মূল উদ্দেশ্য হল বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমানো আর মার্কিন ডলারের উপর যে একক নির্ভরতা তা থেকে বেরিয়ে আসা। এই মুদ্রা বিনিময়ের বিষয়টা সম্ভব হচ্ছে নস্ট্রো অ্যাকাউন্ট নামের একটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে। নামটা একটু জটিল শোনালেও ব্যাপারটা আসলে বেশ সহজ। এটা হলো এক দেশের ব্যাংক অন্য দেশের ব্যাংকে সেই দেশের মুদ্রায় একটা অ্যাকাউন্ট খোলে, যা আন্তর্জাতিক বাণিজ্যকে অনেক সহজ করে দেয়। প্রক্রিয়াটা একটু খেয়াল করুন। প্রথম ধাপে বাংলাদেশি ব্যাংকগুলো ভারতের রুপির অ্যাকাউন্ট খুলছে। দ্বিতীয় ধাপে রপ্তানিকারকরা সেই অ্যাকাউন্টে রুপিতে পেমেন্ট পাচ্ছে। আর তৃতীয় ধাপে সেই রুপি দিয়েই আবার ভারত থেকে আমদানি খরচ মেটানো হচ্ছে। অর্থাৎ একটা স্বয়ংসম্পূর্ণ আর্থিক চক্র তৈরি হচ্ছে, যা ডলারের বাজার থেকে অনেকটাই স্বাধীন। সুতরাং পুরো কৌশলটা কিন্তু দ্বিমুখী। একদিকে নতুন অংশীদারিত্বের মাধ্যমে তাৎক্ষণিক সংকট মোকাবেলা করা, আর অন্যদিকে আর্থিক ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে দীর্ঘমেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল করা। সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, বিশ্ব যখন ক্রমশ আরও বিভক্ত আর অনিশ্চিত হয়ে পড়ছে, তখন বাংলাদেশের এই যে আঞ্চলিক স্থিতিশীলতা আর অর্থনৈতিক বহুমুখীকরণের কৌশল, এটা কি অন্য উদীয়মান দেশগুলোর জন্যও টিকে থাকার নতুন কোনো মডেল হতে পারে? উত্তরটা হয়তো সময় বলে দেবে।